ন্যাচারালি 24 অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে তো এই বক্তৃতা সমাবেশের পর্যায়ে থাকবে না, কর্মসূচি নিশ্চয়ই নতুন পর্যায়ে উন্নীত হবে। তার একটি ইঙ্গিত তিনি তার সেখানে একটি দিয়েছেন। ইঙ্গিত আছে। যেমন দাবি না মানলে পালানোর সব পথ বন্ধ হয়ে যাবে, অনেক কথার মধ্যে এরকম একটি কথাও বলেছেন আব্দুল্লাহ আল নোমান। আমাদের পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো স্পষ্টভাবেই বলেছেন যে আমরা 24 অক্টোবর পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের যে ধারা, বর্তমানে যে ধারা চলছে এই ধারায় থাকবে এবং 24-এর পরে এমনি অবস্থাগত পরিবর্তন হবে এবং সেখানে আমাদের আর রাজনীতির বর্তমান ধারা থেকে ধারাটা কিছুটা ভিন্নতর হবে, আমরা রাস্তায় নামব, এ কথাও তিনি বলেছেন। তো আসলেই আমরা কি চাই? আমরা চাচ্ছি যে একটি নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্যেই আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি। তো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো ইতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি আমি দেখি নাই, যেখানে তাদের পক্ষ থেকে এই আমাদের যে বক্তব্য এবং নির্দলীয় সরকার গড়ার প্রক্রিয়ায় যে কোনো সমঝোতা যে ইঙ্গিত সেটা দেখিনি। বরং দেখা যাচ্ছে যে পরিস্থিতি আরও একটু খারাপের দিকে, পরিবেশ একটু খারাপের দিকে। আপনি যেটা বলছেন যে ইতিবাচক ইঙ্গিত, ইতিবাচক পদক্ষেপ, একই অভিযোগ তো সরকারি দলের পক্ষ থেকেও, বিরোধী দলের জায়গা থেকেও তো কোনো ইতিবাচক দিক দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। আপনারা কোনো রূপরেখা দিচ্ছেন না, বলছেন না কি চান। এখানে আসলেই এটা এই বিষয়টা তারা একটু মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য বলছেন। সরকারের পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আমরা এই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে বিধান ছিল সেটার সংযোজন চাই, এবং সরকার যদি নীতিগতভাবে সেই সংযোজনে একমত হয় তাহলে সেটার ভিত্তিতেও আমরা আজকের প্রেক্ষাপটে আলোচনা করতে পারি। কাজে সেই বক্তব্য তো আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আমন্ত্রণও জানানো হয় নাই, অথবা তাদের বক্তব্য থেকে একথাও স্পষ্ট না যে হ্যাঁ একটা সংকট তৈরি হয়েছে দেশে, এই সংকট সমাধান করতে হবে। সে সংকট সমাধানের যে উদ্যোগটা, সে উদ্যোগও আমরা সরকারের পক্ষ থেকে দেখছি না, বরং যেটা দেখছি যে একটা সমালোচনা, এবং সমালোচনাটা এমন স্তরে যে সমালোচনা আমরা শুধু এখন প্রধানমন্ত্রী নন, তার সাথে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর সন্তান যে সজীব ওয়াজেদ জয়, তিনিও এখন মাঠে নেমে নির্বাচনী বক্তব্য এবং বিএনপি সম্পর্কে যে মানে বিভিন্ন যে অরুচি সম্পন্ন বক্তব্য তিনি রাখছেন, যেটা আসলে আমরা কামনা করি না। কারণ যে সজীব ওয়াজেদ আমাদের প্রধানমন্ত্রীর সন্তান, একজন বিজ্ঞানীর সন্তান, আরেকজন দেশনায়কের নাতি। কাজে তিনি রাজনীতি করবেন, রাজনীতিতে তার কোনো নতুন ধারা তিনি সৃষ্টি করবেন, আসলে এটা জনগণ আশা করে। আমি তার বিরোধী রাজনীতিতে থাকলেও আমিও সেরকম আশা করব, কারণ দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে একদলীয় শাসনে সে গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় না, সেখানে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় সিস্টেম সেখানে প্রয়োজন হয়। সেই জায়গায় আসলে তারা তো নাই, তারা তো ওই একদলীয় নির্বাচন, এবং সেই নির্বাচনে জিততে হবে। আপনার কাছে আবার আসবো। এই যে আব্দুল্লাহ আল নোমানের বক্তব্য, মাননীয় বিরোধী দলীয় নেত্রীর প্রধানমন্ত্রী যেটা বলছেন যে একমাত্র আওয়ামী লীগই সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করে। এখন বিরোধী দলের যে দাবি, সেই দাবি অনুযায়ী একটি বড় দাবি যে সংবিধান তাহলে সংশোধন করতে হবে। সরকারি দল সংবিধান সংশোধন করবে না, সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আপনার কথায় বা অনেকের কথায় যে আশাবাদের যে জায়গাটি দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতা সেই জায়গাতে ঠিক কত? আমরা আশাবাদী মাঝে মধ্যে হয়ে আপনার অনুষ্ঠানে আমরা কথা বলেছি। আপনি গত 2-3 দিনে যদি দেখেন, আবার মানে এই যেরকম কড়া বক্তব্য সমাবেশগুলিতে হচ্ছে,
তার পাশাপাশি যে আমরা তো আলোচনা বসতে চাই, যে কোনো সময় আলোচনা হতে পারে, যে কোনো সময় সংকটের নিরসন এই হতে কথা পারে। আসলে অনেকদিন ধরেই এরকম কথা বলছেন, বলা হচ্ছে, হচ্ছে। যার ফলে এই কথাগুলি খুব চর্বিত চর্বণ হবে। আমি বারবারই যে কথাটি বলার চেষ্টা করেছিলাম আপনার এই অনুষ্ঠানেও, যে মানুষ আসলে একটা স্বস্তির জায়গাটিতে যেতে চায়। কারণ আমি যে মানে বড় সংকট ধরেন 24শে অক্টোবরের পরে প্রথমাফিকভাবে বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন 24শে অক্টোবরে তিনি কর্মসূচি দেবেন, কিন্তু তারপরে তার আগেই আমি কিছু সমীকরণ দেখতে পাচ্ছি। সে সমীকরণের একটি হচ্ছে যে আমরা যখন এই অনুষ্ঠান করছি তার তার কয়েক ঘন্টা পর, অর্থাৎ আগামীকাল সকাল 10টা-11টার দিকে জামাতের নেতা কাদের মোল্লার আপিলের যে রায়টি ঘোষণা হবে। এই রায়টি ঘোষণার দুই রকম চেহারা আছে। একটি হচ্ছে যারা ফাঁসির দাবি করেছেন তারা অপেক্ষা করছেন যে তাদের দাবিটি বাস্তবায়ন হবে, আবার যারা আপিল করেছেন, আপিলে তারা বলেছেন যে তাকে বেকসুর খালাস পাবেন বা শাস্তি কমবে। এখন যদি ধরেন আপনি যে তার ফাঁসির রায় হলো, আমি জানি না কি রায় কি হবে আমরা জানি না, কিন্তু ধরেন এটা যদি হয় তাহলে সমীকরণটি অন্যরকম হবে। জামাত 18 দলের শরিক দল হিসেবে আরো শক্ত অবস্থান নেবে, এবং ন্যাচুরালি আজকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী যেটা বলেছেন যে এখন কে ছোট দল কে বড় দল সেটি লক্ষ্য করার বিষয় নয়, এখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমাকে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। কাজে জামাত এবং অত্যন্ত সংঘবদ্ধভাবে তাদের কর্মসূচির সঙ্গে 18 দলকেও নিতে চাইবে। কাজে একটি সমীকরণ, এবং এটি বিএনপির উপর চাপ সৃষ্টি করবে। আপনি আরও 2-3টি রায় অপেক্ষমান আছে, তার মধ্যে একজন হচ্ছে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়, এবং এই প্রথম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে রায় হয়, এই প্রথম যুদ্ধাপরাধী হিসেবে বিএনপির একজন নেতা রায় হচ্ছে। এই সমীকরণটাও খেয়াল রাখতে হবে। এর মধ্য দিয়ে বিএনপির মধ্যে এক ধরনের নতুন পোলারাইজেশন হবে, যে একদিন বড় শরিক দল জামাত আরও শক্তভাবে অবস্থান নেবে, যে আন্দোলনের বেনিফিট 18 দলের অ্যাকাউন্টের মধ্যে আসবে। আবার সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে রায় হলে পরেও বিএনপি নিজেই সংগঠিত হবে। কাজে শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন, এক দফার আন্দোলন ওই জায়গায় থাকবে না, আরও অনেকগুলি উপাদান যুক্ত হবে। কাজেই যে প্রশ্নটা আপনি করেছেন যে সমাধান, এটা নির্বাচনী সমাধান, হয়তো এর মধ্যে আবার মাননীয় বিরোধী দলীয় আরেকটি প্রশ্ন বলেছেন, যদি বিএনএলএফ না ওই আরেকটি বিএনএফ একটি মানে ধানের শীষের গমের শীষের প্রতীক নিয়ে নিবন্ধন চাইছে, এবং বিরোধী দল স্পষ্টভাবে বলেছে যে তাকে যদি রেজিস্ট্রেশন দেওয়া হয় এই দলকে, তাহলে ইসির বিরুদ্ধে আমরা আন্দোলন। ইতিমধ্যে কিন্তু মির্জা ফখরুল বলেছেন যে এই নির্বাচন কমিশনের সঙ্গে আমরা নির্বাচন হবে না। কাজে অনেকগুলি কম্পোনেন্ট যুক্ত হবে, যে জন্য আমি ম্যাচিউরড মুভটা বলেছি, যে বিএনপির ম্যাচিউর মুভটি, যে এই 24শে অক্টোবর সময় দেওয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র সংসদকে সুযোগ দেওয়া হচ্ছে তা না, এর মধ্যে আন্দোলনের অনেকগুলি কম্পোনেন্টে যুক্ত হবে, এবং সরকার যদি সমঝোতা না হয় তাহলে সরকারকে খেয়াল করতে হবে যে এই অনেকগুলি উপাদান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিরোধী দলের আন্দোলন কিন্তু আরো খুব শানিত হবে। সরকার কি করবে সেই ক্ষেত্রে সরকারকে কিন্তু তার রণকৌশল এখনই ঠিক করতে হবে। মঞ্জুল হাসান বুলবুল যে কথাগুলো বললেন, এই কথাগুলো একটি আছে সেখানে আপনি বলার আরেকটি প্রশ্ন, যে কেউ বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে তোফায়েল আহমেদ সহ আরো অনেকে যে কথাটি বলছেন, যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি, বর্তমানে যে ভোটার তালিকা, আইডি কার্ড, মিডিয়ার যে অবস্থা, সবকিছু মিলিয়ে যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, কারচুপি বা এই কেন্দ্রিক কোনো কিছু করার কোনো সুযোগ নেই। তো এরকম অবস্থায় যদি হয় তাহলে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকার এত গুরুত্বপূর্ণ কেন? কোন পদ্ধতির সরকার? প্রথমে বুলবুল ভাইয়ের কথা দিয়ে শুরু করি, যে সমাজে তো বা আমাদের মানে দ্বান্দ্বিকভাবে যদি দেখি তাহলে অনেকগুলো কন্ট্রাডিকশনস, অনেকগুলো দ্বন্দ্ব সমাজে থাকে, রাজনীতিতে থাকে, এবং ব্যক্তিত্ব নিজের মধ্যেও থাকে। মানুষের যে নেগেটিভ পজিটিভ, যে মানুষ হার্ট ফিল করে মরে যায়, যে উপর দিকে নিঃশ্বাস উঠলে আর নিচে না নামলে তার মৃত্যু। কাজেই সেই ধরনের বিচার বিশ্লেষণে অনেকগুলো দ্বন্দ্বের মধ্যে প্রধান দ্বন্দ্ব হচ্ছে আজকে যে আমাদের এই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করা। এবং সেই পরিস্থিতি সৃষ্টি করার কথা বলতে গিয়ে আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে আমি আপনাদের ভোট চাইতে আসি না। ভোট চাইতে আসি না তার অর্থ যে আমার ভোট প্রয়োজন নেই, আমি নির্বাচন করব না, সেটা না। আমি নির্বাচন করব, আমি ভোট চাই, তবে এই ভোটকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এখন প্রধান, কারণ এই ভোট আমাদের কাছ থেকে, আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় বর্তমান সরকার। ছিনিয়ে নেওয়ার তো সুযোগই নাই, যেটা সরকারি দল বলছে। এই তো আমি সে ছিনিয়ে নিতে চাই, এটা আমার নেত্রী বলছেন, 2 দিনেই তার বক্তব্যে বলেছেন।
দ্বিতীয়ত হচ্ছে যে এখানে রাজনীতির মেরুকরণে যে বক্তব্য বুলবুল ভাই বলছেন যে এটা জামাতের সাথে বা অন্যান্যদের সাথে যে একটা অ্যালায়েন্স আমাদের, সেটা নতুন কোনো অ্যালায়েন্স না। বা এখানে যুদ্ধাপরাধের বিষয় নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, সেই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য যে আমরা 18 দলীয় জোটগতভাবে আমরা যেসব সিদ্ধান্ত এবং যেসব এই প্রোগ্রাম এবং আমাদের যে লিফলেটিং যা কিছু আমরা করেছি, তাতে 18 দলীয় জোটে যুদ্ধাপরাধের বিচার সম্পর্কিত কোনো বিষয় নাই। সেটা জামাতের নিজস্ব ব্যাপার এবং এটা আলোচনা এবং জামাত সেটা আইনগতভাবে মোকাবেলা করছে করবে এবং এটা ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে। কাজেই এই যে জামাতের নতুন কোনো ঘটনায় আমাদের এই আন্দোলনে নতুনভাবে কোনো প্রভাব বিস্তার করবে কিনা অথবা কোনো মেরুকরণ হবে কিনা যে আশঙ্কা বুলবুল ভাই করছেন, আসলেই সে আশঙ্কার কোনো এইখানে এই প্রশ্নটি আপনার কাছে বলে মনে করি না। এই প্রশ্নটা আপনার কাছে আমি একটু ওইখানে আসার আগে যে এই প্রশ্নটি আপনার সাথে তার আগেও হয়তো আমার আলোচনা হয়েছিল, কিন্তু আবারও সেই একই প্রশ্ন যে 18 দলীয় জোট দলগতভাবে যুদ্ধাপরাধের বিচার এই জায়গার অবস্থান নেই, কোনো কিছু আপনারা বলছেন না, কিন্তু 18 দলীয় জোটের জনসভায় যখন জামাত বক্তব্য দিচ্ছে, যখন জামাত ইসলামের কর্মীরা থাকছে, তখন কিন্তু ওই জায়গা থেকে যুদ্ধাপরাধীর অভিযোগে যারা গ্রেপ্তার অবস্থায় আছেন তাদের মুক্তি চাওয়া হচ্ছে। তাহলে এটা একটা স্ববিরোধী অবস্থান হয়ে যায় কিনা? দলীয় রেজুলেশনে বা জোটের রেজুলেশনে কোনো রেজুলেশন কখনো হয় নাই। জনসভার কথা বলছি। বক্তব্যের দিক থেকে আপনি নিজেও জানেন যে 18 দলীয় জোট বলেন আর ওই 14 দলীয় বা মহাজোট বলেন, যাদের যে বক্তব্য সে বক্তব্য তারা দিয়ে থাকেন। এটার স্বাধীনতা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে জোটগুলোতে রয়েছে। যেমন 14 দলে ধরেন যে হাসানুল হক ইনু যে বক্তব্য রাখেন অথবা অন্য আরেকজন যে বক্তব্য রাখেন, সে বক্তব্য তো আওয়ামী লীগের অন্যজন রাখেন না, বা তাদের নিজস্ব বক্তব্যের মধ্যে আলাদা আলাদা ধরন থাকে। এখানেও সে ধরন সেরকম করে কিছু থাকতে পারে। এটা এখন প্রধান দ্বন্দ্বে রূপান্তরিত হয় নাই বা প্রধান দ্বন্দ্ব না আমার বক্তব্য। আর যে বিষয়ে আপনি আর একটু আলোকপাত করতে চেয়েছেন সেটা হচ্ছে তোফায়েল আহমেদ এবং অন্যান্যদের ব্যাপারে। তারা বলেছেন সব কিছুই তো ঠিক আছে, তো অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন, তারপর ভোটার তালিকা, আইডি কার্ড, মিডিয়া অনেক শক্তিশালী, কারচুপির কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে কারচুপির কোনো সুযোগ নেই, এই কথা তার বক্তব্যে। কিন্তু কর্মে কি? কর্মে তো তা না। কর্মে আপনার এই যে ভোলার নির্বাচন হলো, আমি সেখানে গিয়েছিলাম এবং আমার জীবন রক্ষা করে ভোলা থেকে বের হয়ে আসাটা কঠিন হয়ে গিয়েছিল আমার ব্যক্তিগত। আমরা একটা বিরতিতে যাব আপনার বক্তব্যের পর। জি বলুন, আপনি শেষ করেন, বিরতিতে যাব। কাজেই এখানে যে নির্বাচন কমিশন নিজেই সরকারের আজ্ঞাবহ এবং তারা নিজেরা নিজেদের ক্ষমতা সরকারকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন, এটা আপনি জানেন। এবং আমাদের নেত্রী বলেছেন যে মেরুদণ্ডহীন অবস্থায় যদি থাকেন আপনাদের শর্ত হবে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আমরাও চাই যে এই যে নির্বাচন কমিশন শক্তিশালী হোক এবং আরও আইনি প্রক্রিয়া যদি আরও শক্তিশালী করার দরকার হয় সেটা করা। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আমরা অনেক বড় আলোচনা করছি, আমাদের বড় বড় নেতারা, বড় বড় বিজ্ঞ আন্তর্জাতিক লেভেলের সাংবাদিক বন্ধুগণ আলোচনায় আছেন, কিন্তু আমার কাছে ওই সাধারণ, আমি ওই রাজনীতি থেকে গড়ে ওঠা এবং অত্যন্ত সেই শ্রেণী সংগ্রাম থেকে শুরু করে এই জায়গায় এসেছি, তো কাজে আমার কাছে মনে হয় এই যে আমরা আসলে জুতা আবিষ্কার করতেছি। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে জুতা আবিষ্কার এই জায়গা থেকে আবার আলোচনা করব। জি দর্শক, আপনারা দেখছেন প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরছি খুব ছোট্ট একটা বিরতির পর। প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ।
প্রাণফুট নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আমরা কথা বলছি রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান এবং সাংবাদিক মনজুরুল হাসান বুলবুলের সঙ্গে। আমরা বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম, এই প্রসঙ্গের আলোচনা তো একই সঙ্গে একই কথা বারবার আলোচনা, আবার একই সঙ্গে অনেক দিন পর্যন্ত চলতেও পারে, আমরা হয়তো সেটাই করছি। আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী পড়তো, তার বিষয়টি আব্দুল্লাহ আল নোমান একটু উল্লেখ করেছিলেন। এখানে আমার প্রশ্ন একটি জায়গাতে যে সজীব ওয়াজেদ জয় এসেছেন, তিনি রাজনীতিতে কথা বলছেন, ভোট চাইছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলে কি কি হবে সেই কথাগুলো বলছেন। যে কথাই বলছেন বিএনপির পক্ষ থেকে খুব তীব্রভাবেই তার আবার জবাব দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া যখন লন্ডনে থেকে একটি কথা বলেন, তখন এখানে পুরো সরকার নড়ে ওঠে কথা বলে। সজীব ওয়াজেদ জয় যখন কথা বলছেন, বিএনপির নেতারা এক ধরনের নড়ে চড়ে উঠছেন। এর কারণটা কি? আমার মনে হয় না যে এটি ব্যক্তিকেন্দ্রিক। একটি হচ্ছে যে রাজনীতিতে যেটা আপনি বললেন যে আলোচনাতেও যেমন এক ধরনের স্টেরিও টাইপিং হয়ে যাচ্ছে, আমরা বারবার একই কথা বলছি, বারবার একই কথা বলছি। আমাদের নেতৃবৃন্দও কিন্তু মানে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, এরকম। যেমন ধরেন এখন বিএনপি